ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ড। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হলেও আপাতত কেবল ডাচদের হারানোটাই প্রধান লক্ষ্য হেড কোচ ফিল সিমন্সের। ফিট হয়ে উঠলেও প্রথম ম্যাচে পারভেজ ইমন ও শামীম পাটোয়ারির খেলা নিয়ে ধোঁয়াশা রাখলেন কোচ। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস দৌড় দিচ্ছেন কেন জানেন? ওয়ার্ম আপের জন্য নয়, নেদারল্যান্ড সিরিজের ফটোশুটের নির্ধারিত সময় পার হয়েছে, তার জন্যই অপেক্ষায় স্কট অ্যাডওয়ার্ডস। তাই লিটনের এই দৌড়। তবে ঘরের মাঠে ডাচদের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ, তাও আবার স্পোর্টিং উইকেটে। এই ম্যাচে লিটনদের মোমেন্টাম পেতে দেরি হলে হারের লজ্জা পাবার ঝুঁকি বাড়বে। সংযুক্ত আরব আমিরাতের এশিয়া কাপের প্রস্তুতিমূলক এই সিরিজে বাংলাদেশ দলের ভাবনায় আছে দুবাই আবুধাবির কন্ডিশন। রাতের ম্যাচে দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় বড় সমস্যা হয়ে দাঁড়ায় ডিউ ফ্যাক্টর। বিশেষ করে খেলাটা যদি হয় সংযুক্ত আরব আমিরাতে, তাহলে তো কথাই নেই। তাই তো সেই ডিউ মোকাবেলা করতে বাংলাদেশ দল নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-20-র আগে বল ভিজিয়ে করেছে অনুশীলন। মুস্তাফিজ তাসকিনরা টেইটের ক্লাসে ভিজা বলে বোলিং করেছেন ডিউ মোকাবেলার জন্য। তবে কোচ ফিল সিমন্স বলছেন ভিন্ন কথা। আপনি একবারেই তো ফাইনাল নিয়ে ভাবতে পারেন না, এশিয়া কাপ নিয়ে নয়। আপাতত ডাচদের বিপক্ষে সিরিজ জয়ই মূল লক্ষ্য। এটি আন্তর্জাতিক সিরিজ, হালকাভাবে নেয়ার সুযোগ নেই। ডাচদের বিপক্ষে সিরিজে শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজের ভালো পারফরমেন্সের ধারাটা ধরে রাখতে চান ফিল সিমন্স। এই ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে পরিবর্তন। লম্বা বিরতিতে জাতীয় দলে ডাক পাওয়া সোহান ও সাইফের মধ্যে অন্তত একজন থাকতে পারেন একাদশে, কারণ ইমনের ফিটনেস নিয়ে কোচ সন্দিহান। তাই তো সাইফের একাদশে থাকার সম্ভাবনা বেশি। ইমন ও শামীম ফিট আছে, তারা পূর্ণাঙ্গ সেশন অনুশীলন করেছে। তবে আমার মনে হয় ইমনকে চোট থেকে শতভাগ সুস্থ করতে আরেকটু সময় দেওয়া প্রয়োজন। এদিকে ডাচদের হারানোর কিছুই নেই। বাংলাদেশের বিপক্ষে ভালো এক সিরিজ শেষ করে বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতি নিতে চায় রায়ান কুকের দল। বাংলাদেশে ফিরতে পেরে ভালো লাগছে, কিছুটা নস্টালজিক। এই দলের অনেকেই আমার ভালো বন্ধু। আশা করছি দারুণ একটা সিরিজ হবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। সোমবার বিসিবির বোর্ড সভা, তবে সেটা ঢাকায় নয়, সিলেটে। শুক্রবার পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মিটিংয়ের এজেন্ডা পাননি বোর্ড পরিচালকরা। তবে ধারণা করা হচ্ছে বিসিবির পরবর্তী নির্বাচনের রূপরেখা কেমন হতে পারে সেটাই আলোচনা হবে এই সভাতে। বিসিবির বোর্ড সভা মানেই মিরপুরের হোমা ক্রিকেট। বোর্ডের প্রধান কার্যালয়ে ম্যারাথন আলোচনা, গণমাধ্যম কর্মীদের লম্বা অপেক্ষা। তবে এবারের বোর্ড সভা একটু আলাদা, কারণ এবার হোস্ট মিরপুর নয়, সিলেট। এর পেছনে বিশেষ কোনো কারণ নেই। সভাপতি সহ অধিকাংশ পরিচালক বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজের ম্যাচ দেখতে আসবেন 360 আউলিয়ার শহরে। আর তাই এখানেই পরবর্তী বোর্ড সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বোর্ড সভার খবর ইতিমধ্যেই পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেওয়া হয়েছে। তবে এজেন্ডা কি তা এখনো জানানো হয়নি। কিন্তু বোর্ড সভায় সম্ভাব্য কি বিষয়ে আলোচনা হবে সেটা ধারণা করতে পারছেন সংশ্লিষ্টরা। দরজায় কড়া নাড়ছে বিসিবির নির্বাচন। এই সভাতেই নির্বাচন কমিশন গঠন, তফসিল ঘোষণার মতো বিষয়গুলোর রূপরেখা চূড়ান্ত হতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের শুরুতে হবার কথা বিসিবির নির্বাচন। মাঝে গুঞ্জন ওঠে আপাতত নির্বাচন না দিয়ে অ্যাডহক কমিটি গঠন হতে পারে। এমন খবরের পর ঢাকার ক্লাবগুলো নির্বাচনের দাবিতে সোচ্চার হয়। সিলেটের এই সভা শেষেই শতভাগ নিশ্চিত হওয়া যেতে পারে কোন দিকে যাচ্ছে বিসিবির নির্বাচনী লড়াই। সারা দেশে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার মতোই বিসিবির কার্যক্রম ঢাকার বাইরে নিয়ে যেতে চান বোর্ড কর্মকর্তারা। সিলেটের পর ভবিষ্যতে চট্টগ্রামে হতে পারে বিসিবির সভা। সোমবার দুপুর 2টায় সিলেটের এক অভিজাত হোটেল হবে বিসিবির সভা। ওই দিন সন্ধ্যা 6টায় বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-20। তাই তো দ্রুততম সময়ে শেষ হবার কথা বোর্ড সভা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট। 11 পদে অনুষ্ঠিত হবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের নির্বাচন। তবে 11 পদের মধ্যে 10 পদেই নির্বাচন হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সহ সভাপতি, সিনিয়র সহ সভাপতি এবং আরও 8 জন সদস্য। প্রশ্ন উঠছে, তবে কি ইলেকশনের বদলে আবারও কোয়াবের সিলেকশন হচ্ছে? কোয়াব নির্বাচনে সদস্য পদ কিনেছেন শামসুর রহমান শুভ। শুভর 2 জন সাক্ষীর একজন মোহাম্মদ মিঠুন, যিনি আবার কিনেছেন সভাপতি পদের ফর্ম। মিঠুন আবার বেশ কয়েকজন ক্রিকেটারের সাক্ষী। শুভর মতো আকবর আলীও কিনেছেন সদস্য পদ।
8 জন ক্রিকেটার সদস্য পদে নির্বাচন করার জন্য মনোনয়ন ফর্ম কিনেছেন। সদস্য পদে শুভ আকবরের সাথে মিরাজ, শান্ত, পাইলট রুমানা, ইমরুল এবং ইরফান শুক্কুর। সিনিয়র সহসভাপতি পদে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সহসভাপতি পদে নুরুল হাসান সোহান, আর সভাপতি পদে মনোনয়ন কিনেছেন সেলিম শাহেদার মিঠুন। আকবর থেকে শুরু করে একটা 4বার আন্ডার 19-এর রিপ্রেজেন্টেশন ছিল, ইমরুল কায়েস একটা এরার, পাইলট তার আগের এরার, বিদ্যুৎ ওই সময়কার, শান্ত কারেন, মিরাজ কারেন। প্রশ্ন উঠছে, সেই তো এক প্রকার সিলেকশনই হচ্ছে। কোয়াবের আগের সম্মেলনে যেমন সভাপতি সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করে কাউন্সিলরদের কাছে জানতে চাওয়া হয়েছিল তারা এই নেতৃত্বে রাজি কিনা, এবারও তো অনেকটা তাই। আগের এক্সপিরিয়েন্সটা তো ভালো ছিল না, 15 বছর ইলেকশন হয়নি, যাও ইলেকশন হয়েছে এটা সিলেকশন হয়েছে। ক্রিকেটাররা বার কয়েক সভা করেছেন, নিজেদের নেতৃত্ব ঠিক করেছেন, তাও আগে ভাগেই। 8 পদে সদস্য নির্বাচন হবে, ফর্ম কিনেছেনই 8 জন, তাই সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদেও একই গল্প, নির্বাচন তাই হবে শুধু সভাপতি পদে। যে এটা সিলেকশন তো না, যে কেউ একজন দিলেই কিন্তু ইলেকশনটা হয়ে যেত। হ্যাঁ, যেহেতু প্রেসিডেন্ট হিসেবে ইলেকশন হচ্ছে কারণ 2 জন দিয়েছে। এখন যদি মেম্বারের আপনি চিন্তা করেন, মেম্বারের একজন কেউ দিলেও হতো, তো সম্ভবত প্লেয়াররা এটা তো কাউকে বলে দেওয়া হয়নি। সভাপতি পদপ্রার্থী সেলিম শাহেদ বিসিবির এনলিস্টেড ম্যাচ রেফারি। প্রশ্ন ওঠে, যেহেতু বিসিবির চাকরি করেন এমন কেউ নির্বাচন করতে পারবেন না, কোয়াবের বর্তমান আহ্বায়কের ক্ষেত্রে নিয়মটা কি? জানা গেছে সেলিম শাহেদ বিসিবির বেতনভুক্ত নন, এমনকি বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটারদেরও এই সংগঠনের নির্বাচন করায় বাধা নাই। সেলিম শাহেদ হচ্ছে আপনার রেমুনারেশন পায় না, ওটা ফি পায়, মানে ম্যাচ হলে ফি। সো হি ইজ নট এ এমপ্লয়ার, হি ইজ এ এনলিস্টেড ম্যাচ রেফারি, নট এ এমপ্লয়ার। আলোচনা শোনা গেলেও প্রার্থী হননি সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 28 তারিখ ছিল সদস্য হওয়ার শেষ দিন। এবারের নির্বাচনে ভোট দেবেন 212 জন সদস্য। শনিবার নির্বাচন থেকে নাম প্রত্যাহার করার শেষ দিন। সব ঠিক থাকলে নতুন কাঠামোতে 4 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সংগঠনটির এবারের নির্বাচন। 4 তারিখে ইলেকশন হলে একটা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। জুনে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুর ভুটান 2 ম্যাচে বাফুফের মোট আয় প্রায় 81 লাখ টাকা নিশ্চিত হয়েছে যমুনা টেলিভিশন। তবে ম্যাচ শেষ হবার 2.5 মাস পরও সেই তথ্য কেন প্রকাশ করছে না বাফুফে? কারণ হিসেবে জানা গেছে বাফুফের ফিনান্স ডিপার্টমেন্টে চাকরিরতদের গাফিলতির কথা। আগামীতে এই আয় আরও বাড়বে বলে বিশ্বাস ফুটবল ফেডারেশনের। 10 জুন বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে জাতীয় স্টেডিয়ামের ঠিক এরকম গ্যালারিগুলো ছিল কানায় কানায় পূর্ণ। সবশেষ 1.5 দশকে এরকম দর্শক জাতীয় স্টেডিয়ামে এর আগে কখনো দেখা যায়নি। কিন্তু প্রশ্ন ওঠে, সেই ম্যাচ সহ ভুটান ম্যাচের আয় ব্যয় হিসাব 2.5 মাস পেরিয়ে গেলেও এখনও কেন দিতে পারছে না বাফুফে? ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে ওরা গলবাদা একটা নাম্বার নিয়ে এসেছে, যেটা সেগ্রিগেট করে নেয় ভুটান আর সিঙ্গাপুরকে, যেটা একটা ম্যান্ডেটরি মানে ফিগার দেওয়া উচিত। মানে আপনি ট্রান্সপারেন্ট যদি থাকতে চান, ভুটানে খেলাটা কত টাকা আয় হয়েছে ব্যয় হয়েছে, আবার সিঙ্গাপুরে খেলা কত টাকা আয় হয়েছে ব্যয় হয়েছে, এটা দেওয়া উচিত। ইনকাম কতটুকু হয়েছে ওইটা কিন্তু আছে, বাট ওই এক্সপেন্স যেটা হয়েছে ওটা এখনও ওনারা ওই গলবাদা করাতে সিঙ্গাপুরে খেলা চলে আসছে, ভুটানে খেলা চলে আসছে সিঙ্গাপুরে, এইটা যদি আপনাদেরকে না দিতে পারে আপনার জীবনে বুঝবেন না অ্যাকচুয়াল লাভ লোকসান কী হয়েছে। দিনের আলোর মতো যে হিসেব স্পষ্ট, সেটা বাফুফের ফিনান্স ডিপার্টমেন্টে চাকরিরতদের গাফিলতিতে লেজ গোবরে, জানিয়ে ক্ষোভ ছাড়েন খোদ বাফুফে সভাপতি তাবিদ আওয়াল। বাফুফে প্রেসিডেন্ট সাহেব বলেছিল, উনি কিন্তু রাগ প্রকাশ করেছিল যে উনি কিন্তু আপসেট হয়ে গেছিল মিটিংয়ে, যে এটা কেন এখন হলো না, এটা কেন এত সিম্পল একটা টাস্ক এত দেরি হলো। বাট আমার মনে হয় ওনার উদ্যোগে, ওনার ফাইন্যান্স কমিটির আন্ডারে আর মার্কেটিংয়ের সাথে যে ইস্যুগুলি জড়িত ছিল, তারপর প্রকিউরমেন্ট কমিটির সাথে যে জিনিসগুলি জড়িত ছিল, এখানে অনেকগুলি সেপারেট সেগমেন্ট হওয়াতে একটু মিসকমিউনিকেশন হয়ে গেছিল। বাট আমার মনে হয় আগামী খেলাতে এটা আরও ইমপ্রুভমেন্ট হবে। তবে দ্য ম্যাট ফার্মে বাফুফের সবশেষ কার্যনির্বাহী কমিটির সভায় ফিনান্স কমিটি ভুটান ও সিঙ্গাপুর 2টি ম্যাচের আয় এক করে একটি হিসেব দিয়েছিল। যমুনা টেলিভিশন জানতে পেরেছে এই 2 ম্যাচ থেকে বাফুফের আয় প্রায় 81 লাখ টাকা। যখন ওরা ওটা দেখেছে যে কি টিকিট বিক্রি, স্পন্সরদের থেকে আয় যেমন হয়েছে, তেমনি গান বাজনা, লেজার শো সহ বিভিন্ন লজিস্টিক সাপোর্টে
খরচও হয়েছে বাফুফের। ঘরের মাঠে আসন্ন হংকং ভারত ম্যাচে এই আয় বাড়ানোর লক্ষ্য বাফুফের। আমরা আগামী খেলাতে ফ্রি পানি দিব। আমরা কথা বলছি বিভিন্ন সফট ড্রিঙ্কস কোম্পানির সাথে যেন ওরাও আসে আমাদের পার্টনার হিসাবে। ফুড ম্যানেজমেন্ট আরও ভালো হবে। এখানে স্টেডিয়াম ক্লিনলিনেস নিয়ে যে কোম্পানির সাথে আমরা গতবার কাজ করেছিলাম ওদের থেকে আরও ভালো একটা কোম্পানি আনবো। 2-1 দিনের মধ্যে বাফুফের কম্পিটিশন কমিটির বৈঠক হবার কথা রয়েছে, যেখানে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ দুটি থেকে একত্রে নয় বরং আলাদাভাবে কত টাকা আয় হয়েছে তার স্পষ্ট পরিমাণ উপস্থাপন করবে ফিন্যান্স কমিটি। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। মাঠ চাই ব্যানারে মিরপুর 11 নম্বরে প্রীতি ম্যাচ খেললেন সাফজয়ী অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। ঢাকার মাঠে অবৈধ দখল রোধে সবাইকে সোচ্চার হতে বললেন এই সাবেক ফুটবলার। এ সময় তার সাথে ছিলেন আরেক সাবেক তারকা আলফাজ আহমেদ। এরপর প্যারিস রোডের বালুর মাঠে প্রীতি ম্যাচে অংশ নেন তারা। শিশু কিশোরদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলার মাঠের বিকল্প নেই। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে মাঠের সংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতি দেন একসময় দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা এই গোলরক্ষক। সেপ্টেম্বরে শুরু হচ্ছে কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসানোর কাজ। আবহাওয়া ভালো থাকার সাপেক্ষে 1 মাসের মধ্যেই কাজ শেষ করার আশা ঠিকাদার প্রতিষ্ঠান গ্রিনফিল্ডসের। পানি নিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়নের পাশাপাশি বালুর পরিবর্তে শতভাগ রাবারের কণা ব্যবহৃত হচ্ছে, ফলে ইনজুরিতে পড়ার সংখ্যা কমে আসবে। এদিকে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে বাফুফে ভবন সংলগ্ন টার্ফ বসানোর কার্যক্রম। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বাফুফে ভবন সংলগ্ন মাঠে কৃত্রিম টার্ফ বসানোর কাজ। মার্কিং লাইন পেস্টিং ও স্থাপন সহ বাকি আছে আরও কিছু কার্যক্রম। আবহাওয়া ভালো থাকার সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে বাফুফেকে মাঠ বুঝিয়ে দেওয়ার আশা ঠিকাদার প্রতিষ্ঠান গ্রিনফিল্ডসের। ফিফা গোল প্রজেক্টের আওতাধীন এই টার্ফ আগের তুলনায় বেশ উন্নত বলছেন প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রতিনিধি ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন। সবুজ টার্ফে বালুর পরিবর্তে শতভাগ রাবারের কণা ব্যবহার করা হবে বলে জানান তিনি, যার ফলে কমে আসবে ফুটবলারদের ইনজুরিতে পড়ার প্রবণতা। যতটুকু ইনফিল করেছি তার হাফ দিয়েছিলাম স্যান্ড, বাকি হাফ ছিল রাবার। এইবার স্যান্ড থাকছে না, এবার 100% রাবারই হচ্ছে। সো যেই সংখ্যাটা ছিল যে ইনজুরি বা কোথাও রাবার সরে গেলে যেটা হয়েছে যে স্যান্ডের মধ্যে পড়তে হয়েছে প্লেয়ারদেরকে, এবার যেহেতু স্যান্ড নাই, হোপফুল সেই দুর্ঘটনার স্কোপটা কমে যাচ্ছে। গেম টাইমের দিকে সঠিক নজরদারি রাখলে দীর্ঘদিন এই টার্ফ ব্যবহার করা যাবে বলে মত সাখাওয়াত হোসেনের। পাশাপাশি সাববেজের কাজ আধুনিকায়ন করায় শঙ্কা নেই মাঠে পানি জমে থাকার। এর আগে আমাদের মেইন ড্রেনটা সিটি কর্পোরেশন ড্রেনের সাথে কানেক্টেড ছিল না। সো এখানে যখন বৃষ্টি হইতো, হেভি রেইনের সময় পাম্প আউট করে যে পানিটা বের করা হইতো সাফিসিয়েন্ট ছিল না। এবার আর পাম্প আউট করতে হবে না, আমরা টোটাল ড্রেনেজ সিস্টেমটাকে আমাদের সিটি কর্পোরেশন নেটওয়ার্কের সাথে অ্যাড করে দিয়েছি। সো রেইন হবে, অটোমেটিক্যালি পানি চলে যাবে। বাফুফে ভবন সংলগ্ন এই মাঠে টার্ফ স্থাপনের পরেই শুরু হবে কমলাপুর স্টেডিয়ামে টার্ফ স্থাপনের কাজ। সেপ্টেম্বরের মধ্যে স্টেডিয়ামটিতে টার্ফ বসানোর কাজ শেষ করতে চায় গ্রিনফিল্ডস। ফিফাকে আমাদের রিভাইজ শিডিউল দেওয়া আছে, যেহেতু ওয়েদার একটা আমাদের বড় হ্যাম্পার করেছে প্রগ্রেসে। রিভাইজ শিডিউল অনুযায়ী আমাদের সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদের টাইম আছে। সো আমরা চেষ্টা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ইভেন আমি এটাও প্ল্যান করে রাখছি যে আমরা ওভার দ্য নাইটও কাজ করব। দীর্ঘ সংস্কারের পর দ্রুতই এই মাঠে খেলা ফিরবে বলে আশা ঠিকাদার প্রতিষ্ঠানটির। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার 25টি বিদ্যালয়ে বিতরণ করা হয়েছে খেলাধুলার সামগ্রী। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া। সেখানে মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া গঠনে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার আহ্বান জানান তিনি, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন ইউএনও। এছাড়া অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা খেলাধুলার সামগ্রী তুলে দেন। ছেলেপেলেরা বিভিন্ন গেমিং এবং অন্যান্য জায়গায় আসক্ত হয়ে যাচ্ছে, তো সেই জায়গা থেকে যেন তারা সরে আসে এবং একটা সুস্থ জীবন তাদেরকে যেন আমরা উপহার দিতে পারি। সেই কারণে খেলাধুলার কোনো বিকল্প নাই। বিশেষ করে শারীরিক শ্রম যে খেলাগুলোতে হয়, আমরা জানি এতে মানসিক এবং শারীরিক বিকাশ হয়। তো তারই সূত্র ধরে আমরা কিন্তু আমাদের সীমিত সম্পদ থেকে কিছুটা অংশ এই বাচ্চাদেরকে ক্রীড়া সামগ্রী বিতরণে ব্যয় করেছি। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটাই হতে যাচ্ছে ঘরের মাঠে লিওনেল মেসির শেষ ম্যাচ।
এমনটাই জানিয়েছেন এই মহাতারকা। বলেছেন এই ম্যাচে উপস্থিত থাকবেন মেসির পুরো পরিবার। এদিকে নিজেদের মাঠে মেসির শেষ ম্যাচকে পুঁজি করে টিকিটের মূল্য বাড়ানোর চেষ্টায় আছে এএফএ, যেখানে টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ হতে পারে $100 আর সর্বোচ্চ $500, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 60,000 টাকা। লিওনেল মেসি একটি স্বপ্ন ও একটি আবেগের নাম। ফুটবলের ভাষা বদলে দেয়া এই মহাতারকা কবে বিদায় নেবেন সেটি নিয়ে এখনো চলছে আলোচনা, কিন্তু সময়ের কাঁটা তো আর থেমে নেই। তবে নিজের বিদায় নিয়ে এখনো মুখ খোলেননি 8 বারের ব্যালন ডি'র জয়ী এই ফুটবলার। 2026 সালের বিশ্বকাপে অনেক আগেই নিজেদের জায়গা পাকা করেছিল আর্জেন্টিনা। এখন বাকি শুধু নিয়ম রক্ষার ম্যাচ। প্রথমটি নিজেদের ঘরের মাঠে 5 সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে, আর দ্বিতীয়টি ইকুয়েডরের বিপক্ষে তাদের মাঠেই খেলা 10 সেপ্টেম্বর। তবে আর্জেন্টিনার জার্সি গায়ে নিজ মাঠে শেষ ম্যাচটাই খেলবেন মেসি, এমনটাই নিশ্চিত করেছেন এই মহাতারকা। আমি জানি না ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর আর্জেন্টিনায় আর কোনো প্রীতি ম্যাচ হবে কিনা, আর তাই এটা আমার জন্য খুব বিশেষ একটি ম্যাচ হতে যাচ্ছে। আমার স্ত্রী, সন্তান, ভাই, বাবা মা সহ পুরো পরিবার এই ম্যাচে উপস্থিত থাকবে। জানি না ভবিষ্যতে কি আছে, তবে আমরা প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। ঘরের মাঠে মেসির শেষ ম্যাচকে ঘিরে টিকিটের দাম বাড়ানোর চেষ্টায় আছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। টিকিটের সর্বনিম্ন দাম $100, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,000 টাকা, আর সর্বোচ্চ দাম $500 বা 60,000 টাকা। অঘোষিত বিদায়ের ইঙ্গিত হিসেবেই ধরা হচ্ছে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিকে, যেখানে শেষবারের মতো আকাশি সাদা জার্সিতে মাঠে নামবেন মেসি, আর গ্যালারি মুখরিত থাকবে মেসি মেসি জয়ধ্বনিতে। হয়তো চোখের জল লুকিয়ে ফেলবেন লাখো দর্শকই, যাদের কাছে মেসি অদম্য এক স্বপ্নের নাম। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।